জেগেছিল মনে দুর্জয়, নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহানচিকা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে। বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত? নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাবো আমি চলে। নমস্কার সবাইকে। এক্সপোজারের প্ল্যাটফর্মে যারা রয়েছেন আমার সঙ্গে, আমার সব ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, প্রত্যেককে জানাতে আমার খুব ভালো লাগছে এবং আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে আমি আজকে যার সঙ্গে স্ক্রিন শেয়ার করার এই রেয়ার অকেশনটা পেয়েছি, তিনি আর কেউ নন, কাঁথি তথা পূর্ব মেদিনীপুরের প্রখ্যাত আবৃত্তি শিল্পী মাননীয় শ্রী অশোক নন্দ মহাশয়। এবং বলাই বাহুল্য, শিল্পী পরিচয় শিল্পে। এবং যে পারফরমেন্সটা দিয়ে আমরা আজকে শুরু করলাম, সেই পারফরমেন্স মনে হয় আজকে এই করোনা সংকট বিদ্ধ যে পরিস্থিতিতে আমরা রয়েছি, আতঙ্কের মধ্যে, তাতে বড্ড বেশি প্রাসঙ্গিক। তো সবার পক্ষ থেকে স্যার, ব্যক্তিগতভাবে এবং সবার পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার। এবং ধন্যবাদ, ব্যাপারটা তো মনে হয় ধন্যবাদ মুখে উচ্চারণ করলে ধন্যটাই বাদ হয়ে চলে যায়। তো যাই হোক না কেন, আজকে আপনার কাছে আসা একদম শিক্ষার্থীর মানসিকতা নিয়ে এসেছি। তো সেইখানে একটা কথাই বলতে চাইব, আবৃত্তি বা যে কোনো সাংস্কৃতিক ঘরানার একটা গুরুমুখী ধারা থাকে এবং সঙ্গীতকে বলা হয় গুরুমুখী বিদ্যা। এবং আমাদের অনেকেরই মনে হয় এই ধারণাটা নেই যে আবৃত্তিও কিন্তু একটা গুরুমুখী বিদ্যা। এবং সেই ভাবনা থেকেই হয়তো আপনার যে স্বপ্নের প্রতিষ্ঠান গুরুকুল, সবকিছু নিয়েই আজকে আমাদের কথা হবে। তবে স্যার, সবকিছু শুরুর তো একটা শুরু থাকে। স্যার, আপনার সেই শুরুর দিনগুলো যদি একটু শেয়ার করেন। আবৃত্তি আমার ছোটবেলায়, যখন ছোট ছিলাম তখন বাংলা কবিতা পড়তে খুব ভালো লাগতো, পদ্য। তো আমি বাংলা কবিতার প্রতি আমার ভালোবাসা বরাবরই ছিল। তো সেই করতে করতে ছোটবেলায় আবৃত্তি ঠিক আমরা যে সময় কথা বলছি তখন আবৃত্তির এত চল ছিল না। মানে পাড়ায় পাড়ায় যে আবৃত্তি স্কুল, আবৃত্তি কম্পিটিশন খুব কম ছিল। তারপরে যখন বড় হলাম, যখন কলেজে পড়লাম বা যখন কলেজের আগে 9, 10, 11, তখন আমি কাঁথিতে ছিলাম। আমার ছোটবেলাটা, আমার জন্ম হচ্ছে হুগলি জেলায় ডালদা স্টেটে। তো সেখানে জন্ম এবং বড় হওয়া। তারপর আমি এখানে আসি মডেল স্কুলে ক্লাস 9-এ। এখানে কাঁথিতে বন্ধু বান্ধবের সাথে আমার বন্ধুত্ব হলো। তো এখানে এসে দেখলাম আবৃত্তিও হচ্ছে, তখন কম্পিটিশনে নাম দিতাম। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত আমি কিন্তু প্রথম হতে পারতাম না, বেশিরভাগ সেকেন্ড। কারণ হচ্ছে যে আবৃত্তিটা মুখস্থ করতে হয়, এই মুখস্থ করাটা আমার কাছে বিরাট সমস্যার ব্যাপার। সেই জন্য আমি কখনোই স্মৃতিতে নাম্বারটা পেতাম না, আমি সেই জন্য সেকেন্ড হয়ে যেতাম। তবে যেটা বাদ বাকিটা তুলতাম ওই বলা এবং গলা। বলা এবং গলা, দারুণ একটা কম্বিনেশন। প্র্যাকটিক্যালি স্যার, ছাত্রাবস্থায় যে এখানে এলেন এবং তারপরে এখানে সেটেল করলেন, সেটা জীবিকাগত দিক থেকে তো কিছুটা বটেই, এবং কিছুটা কি কাঁথির পরিমণ্ডলের প্রতি ভালোবাসাটা নেই? না, আমার দেশের বাড়িটা বাহিনী, আমি এখানকারই লোক। আচ্ছা, এখানকারই ছেলে। আমার বাবা চাকরি করতেন ডালমিয়া ইন্ডিয়া লিমিটেডে। বাবার রিটায়ারমেন্টের পর আমি এখানে চলে আসি, আমাদের দেশের বাড়ি বাইরে। আর এই যে বাড়িটা দেখছেন, ঘরটা দেখছেন, এটা বাবারই কেনা। তো সেই থেকে আমি এখানে আছি। আর আবৃত্তির জগতে আসা বলতে আমার 2 মেয়ে, বড়টি তিতলি, ছোটটি গুড্ডি। তো তিতলি যখন একদম ছোট, আমি সবুজ মেলার সাথে যুক্ত। সবুজ মেলাটা আমাদেরই তৈরি।
তো সেখানে মেয়েকে আবৃত্তি শেখাতে গিয়ে আমার আবৃত্তির সাথে হাতে পড়ি, নতুন করে আমার পরিচয় হলো। স্যার একটা ধারণা খুব ভুলভাবে আমাদের অনেকের মধ্যে রয়েছে যে আবৃত্তি ব্যাপারটা মনে হয় এরকম ধারাবাহিকভাবে শেখার কোনো বিষয় নয়। অনেক অভিভাবককেও বলতে শুনেছি, ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটুকু যা কবিতার সঙ্গে আলাপ বা সম্পর্ক, তাতে মোটামুটি অনেকেই ভাবেন যে একটা পাড়ায় ফাংশন হবে, ফাংশনের আগে দিন সাতেক আগে থেকে বা দিন পাঁচ আগে থেকে একটু চর্চা করে দিলে হয়, কিন্তু আবৃত্তিও যে একটা ধারাবাহিক অনুশীলনের বিষয়, সেই ধ্যান ধারণা কিন্তু এখনো অভিভাবকদের মধ্যে অনেকের মধ্যেই বা আমাদের মধ্যেও অনেকের মধ্যে সচেতনতা গড়ে ওঠেনি। তো এই প্রসঙ্গে আপনার অভিজ্ঞতা কি? আবৃত্তি আর কিছু করুক না করুক, নিজেকে উন্মেষ করতে, নিজে প্রকাশ করতে অন্যের কাছে সবচেয়ে বড় সহায়তা করে। এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ সত্যি, একটা কম্পিটিশন আগে দু একদিন দেখিয়ে দিল, বাবা দেখিয়ে দিল বা অমুক কাকা দেখিয়ে দিল, ও আবৃত্তি করে যা তো দেখে একবার, তাতে করে হয় কি তাৎক্ষণিক কিছু কাজ হয়ে যায় বটে, কিন্তু আবৃত্তিটা শিখতে হয়। আমি কিভাবে কথা বলবো, যেমন কথাটা কাঁচ কাঁচ নয়, আমরা সবাই কাঁচ বলি, সবাই হাসি বলি, এই ব্যাপার হাসপাতাল না হাসপাতাল, হ্যাঁ ওই যে ধরনের এই ভুলগুলো আমরা বেশ কিছু ভুল করতে হঠাৎ বলতে পারি না, আমরা হঠাৎই বলে এসেছি। কিন্তু আমরা যারা শব্দ নিয়ে চর্চা করব, যারা ধ্বনি নিয়ে চর্চা করব, তার তো আমাদের সচেতন থাকতেই হবে। বিশেষ করে আমাদের স্কুলের বাংলার মাস্টারমশাইদের অনেক দায়িত্ব আছে, তারা নিজেরাই সঠিকভাবে বাংলা বলেন না, আপনি চলে গেলেন বলেছেন, এই ধরনের। আমি আমাদের এই আঞ্চলিকতা দোষে দুষ্ট, আমি বলছি না এটা এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক, কিন্তু এটা হওয়া উচিত নয়, এটা বক্তব্য। হ্যাঁ, যে কথা থেকে আমরা আসছিলাম, আবৃত্তি মানে ঠিকভাবে কথা বলাটাকে, ঠিক বলে কথা বলার একটা শিল্প, এবং এটা শিখতে হয়, অবশ্যই শিখতে হয়। বাচিক শিল্প যেটাকে বলে। হ্যাঁ, কোন কথায় আমি কতটা জোর দেব। আমরা যখন দেখুন, যখন কথা বলি, কোথায় গেছি দিয়ে গেছিল নিম তৈরি, মনে করুন কোথায় নিম তৈরি, নিমটা বললাম তৈরিটা বললাম না ঠিক করে, অর্ধেকটা লস্ট থেকে। অথবা যখন আপনার কোন ফোন নাম্বার বলছি 9932846171 কিন্তু আপনি শুনলেন না, সে প্রমিনেন্সটা থাকছে না, থাকলো না, তাকে বলে টেল ড্রপিং। সেই জন্য যারা সংবাদ পাঠক দেখবেন, ওই তরুণ চক্রবর্তী, আকাশবাণী খবর পড়ছে তরুণ চক্রবর্তী, শেষে একটা জোর দেওয়া, আজকের বিশেষ বিশেষ খবর হলো, এই যে হলো, তার মানে কি টেল ড্রপিংটা অ্যাভয়েড করার জন্য, কথাটা শোনানোর জন্য। এই জিনিসগুলো অনেক কিছু সূক্ষ্ম যে ব্যাপারগুলো, সেগুলো তো রীতিমতো চর্চার বিষয়। স্যার আপনার একটা আগের কথা প্রসঙ্গ ধরে বলি, এখন আঞ্চলিক ভাষার কবিতা এখন একটা বড় বাস্তবতা, যেটাকে আমরা অস্বীকার করতে পারি না। এবং সংস্কৃতি জগতে বা সাহিত্য জগতে একটা কথাই রয়েছে, নো কালচার নো ল্যাঙ্গুয়েজ ইজ ইনফিরিয়ার। সেইখানে দাঁড়িয়ে একসময় কলকাতার যারা মানুষজন বা ওই এলাকার মানুষজন মেদিনীপুরের মানুষদেরকে তাদের উচ্চারণে, বিশেষ করে তিনটে শয়ের যে প্রবলেম থাকে আমাদের, সেটা নিয়ে একসময় অনেক বেশি খিল্লি করা, যেটাকে আমরা এখনকার ভাষায় বলি মজা করা করেছেন। কিন্তু ঘটনাটা কি এটাই যে আমরা ধরে নেব ঠিক যেরকম আমেরিকান ইংলিশ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্যারিবিয়ান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশের একটা ধারণা তৈরি হয়েছে, অদূর ভবিষ্যতে আবৃত্তির ক্ষেত্রেও মিদনাপুরিয়ান কোনো ধারণা তৈরি হবে? হতেই পারে, কারণ আমাদের এখানে অনেক আঞ্চলিক ভাষা আছে। আপনি দীঘার ভাষা একরকম, কাঁথির ভাষা আরেক রকম, হেডিয়ার ভাষা খায় করে চলে গেল, শোলার কাছে গেলে আরেক রকম। এই তো নদীর মতো প্রতি বাঁকে বাঁকে ভাষা পাল্টায়, একে ছোট করার কিছু নেই। তবে আমরা যখন বাংলাটা বলবো তখন কিন্তু বাংলাটা সঠিকভাবে বলবো, স্ট্যান্ডার্ড বেঙ্গলি। যেমন আমি যদি আপনাকে বলি, আমি দুটো কবিতা আপনাকে ছোট ছোট বলছি, যে আমি দক্ষিণ ভাষা যেটাকে বলে, মানে পূর্ববঙ্গের ভাষার সাথে কিছু মিল আছে, আপনার এই ভাষা নয়, বারাসাত বসিরহাট এই অঞ্চলে বলে, বাবু মশাইরা গা গেলাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসি, কি সাক্ষী গান শহর বানিয়েছেন গো বাবুরা, রোদ পড়লে জ্যোৎস্না লাগলে মনে হয় যেন কালকে উঠের গা থেকে খোঁচে করা রূপার তৈরি লম্বা একখান কলস, মনের উনানে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে খিদায়, শাল ডাল শাক পাতা তুরি তরকারি কিছু নাই, কিন্তু জল ফুটছে টক বগিয়ে, এটা একরকম। অথবা আপনি যদি আবার বীরভূর ভাষা, পুরুলিয়া বাঁকুড়া, ওই তেমন দিন কবে আসবে গো, যেদিন গরুর বাহনে চড়ি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী সুধাবেন, ওদিকে ওটা কি দেশ গো, লদি ভরা জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করি আসছে, এ একরকম ঘটনা, এটা আর একরকম।
তো আবার পূর্ববঙ্গের ভাষায় বেশ কিছু কবিতা আছে। তো আমাদের এখানে যদি খাইটি যাইটি দিয়ে কবিতা হয়, হোক, হতেই পারে। কিন্তু স্ট্যান্ডার্ড কালচার, স্ট্যান্ডার্ড একটা লেভেল তো থাকতেই হবে, সেটাও অ্যাকসেপ্টেবল এবং ডেফিনেটলি সেটাও শিখতে হবে। তো স্যার, একটা কথা বলার ছিল, আবৃত্তি জগতে আপনার মোটামুটি কত বছর হয়ে গেল? আমি বললাম তো, আমার মেয়ে তখন তখন ছোট ছিল, 88, 89, 90। আমি মোটামুটি ওই তিতলিকে শেখানো বড় থেকে আমি সবুজ মেলায় যাই সবাইকে। আমি প্রফেশনালি শেখাতাম না, কিন্তু এখন শেখাচ্ছি। মানে আমারই কয়েকজন বন্ধু বান্ধব বলো, অশোক দা শেখাবেন কিনা বলুন তো, আমরা বাড়িতে পাঠিয়ে দাও না, এমনি করবো, এমনি করলে হয় না, সেই থেকে শোনানো। হ্যাঁ, তাও ধরুন কতদিন হলো, 40 বছর? না, অত হবে না, বছর 30 হলো। তার মানে 3 দশক। আমি 2000 প্রসঙ্গত জানাচ্ছি, 2006 আমি বেঙ্গল টপার হয়েছিলাম, বাচিক অনন্য। এইখানে আমার ওটা ছবিটা আছে, আপনি ছবিটা নিয়ে নিতে পারেন। তো মানে একদম রবীন্দ্র সদন থেকে প্রাইজ নিয়ে আসা। স্যার, এটা আমাদের গর্বের তো বটেই, এবং এটা একটা ভালো লাগছে এই জায়গা থেকে যে কাঁথি অন্য বিভিন্ন দিক থেকে হয়তো এগিয়ে বা পিছিয়ে, সেটা আমি বিচার করব না আজকে, এটা বিচার্য বিষয় না। তবে বাচিক শিল্পের যে ঘরানাটা, সেই ঘরানাটা কাঁথির আবৃত্তি শিল্প, মানে সেখানে অশোক নন্দবাবুকে আমরা প্রথমের দিকে যাদের নাম বা সর্বপ্রথম যাদের নাম ভাববো, তিনি অশোক নন্দবাবু। এবং ডেফিনেটলি স্যার, একটা কথা আমার জানার ইচ্ছা রয়েছে, কারণ আমি তো বললাম যে ছাত্রের জায়গা থেকে আজকে এসেছি। তো আবৃত্তির ক্ষেত্রে আপনি তো 3 দশকের বেশি এখানে কাটিয়ে ফেললেন। সেই সময়ের যারা শ্রোতা, আবৃত্তি শ্রোতা কিন্তু সত্যিই স্যার কম থাকে, খুব কম থাকে। কারণ আমরা ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, আমার তো গ্রামের বাড়ি, একটা নাচ বা গানের অনুষ্ঠান হলো, পরবর্তী নাচ বা গানের মাঝখানে কোনো একজনকে কবিতা বলতে তুলে দেওয়া হলো, বলা হতো আবৃত্তি বলছেন, আবৃত্তি করছেন, আবৃত্তি বলছেন। তো সেইখানে দেখা গেল অডিয়েন্স আদার ভাবতেন এই সময়টা একটু কথাবার্তা বলে নেওয়া যায়, একটু বেরি খাওয়া যায়, ফলে এই জায়গায় হ্যাঁ, তো স্টপ গ্যাপ। তো এই জায়গায় দাঁড়িয়ে যিনি উঠতেন বা যে উঠতো, মানে একসময় ছোটবেলায় আমাদেরকে একদম শিখিয়ে পড়িয়ে তুলে দেওয়া হতো, তখন হ্যাঁ কোথাও গিয়ে মনে হতো যে হে প্রভু একটু রেহাই দাও, কারণ কেউ শুনছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবৃত্তি শিল্পী হিসাবে কিন্তু আমার পরের দিকে আপনার দু একটা যে পারফরমেন্স দেখি, সত্যি কথা বলতে কি আমি খুব একটা দেখার আমার সৌভাগ্য হয়নি, কারণ আমি পুরো অন্যদিকে প্রফেশনালি চলে গেছি, আমার লোকেশন অফ প্রফেশন। তো সেখানে মনে হয়েছে আপনাকে এখানে দেখেছি বড় মঞ্চে যারা বিখ্যাত আবৃত্তিকার, ব্রততী বন্দ্যোপাধ্যায়, সতীনাথ বা যারা সৌমিত্র চট্টোপাধ্যায়, তারা তো একদম লেজেন্ড মানুষ, তারা অডিয়েন্সকে চুপ করে দিতে পেরেছেন। এই চ্যালেঞ্জটা কিভাবে সামলেছেন স্যার? হোয়াট ইজ দ্য মিস্ট্রি? আমার এক ছোট ঘটনা মনে পড়ছে। একবার একটা ফাংশন আমাকে ডেকে নিয়ে গেছিল, এই আপনার কথা বলতেই মনে পড়লো, ওই মাচা ফাংশন। তো সেখানে গিয়ে আমি দু দলের মধ্যে খুব ঝুট ঝামেলা, ঝগড়াঘাটি চলছে, কেউ কোনো কথা শুনছেই না। আমি অনেকটা আপনারা চুপ করুন, বন্ধ করুন। তখন দেখা যাচ্ছে একদল লোক, যারা মায়েরা টায়েরা এসছে, মেয়েরা যারা বসছে, বা বেশ কিছু লোক, তারা কিন্তু চাইছে যে অনুষ্ঠানটা চলুক। আর কিছু ইয়ং ছেলে, এবং ইয়ং সবাই না, বেশ কিছু যুবক ছেলে, তারা নিজেদের মধ্যে বয়ে যাচ্ছে যে পান করে এসেছে, তার ঝামেলা করতেই হবে। আর তখন আপনি মোটামুটি আমার গলা শুরু করলাম আর কি, আপনারা বন্ধ করবেন কিনা বলুন। তারপরে আপনার কাছে হাত জোর করছি, আচ্ছা যাকে ওরা যা খুশি করুক, আমরা চলুন, আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। এবার দেখা গেল ওদের ঝগড়াটা আস্তে আস্তে কমতে থাকলো। আমি বাড়ি দিলাম, আমার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় তাদের বটমূলে। তো এইভাবে যদি ভাঙে আমার নিই তাহলে তুলে। তো আমার বক্তব্যটা ওইখানে যে ওদের ডমিনেট করা যায়, আপনার যদি ইচ্ছে থাকে যে আমি জিতবো, কেউ দমিয়ে রাখতে পারবে না। স্যার, আপনার এই কবিতাটা শুনে এক গায়ে রবীন্দ্রনাথের, হয়তো আপনারও মনে পড়তে পারে, এক সময় আমাদের বেতার নাটক শোনাটা খুব চল ছিল, এবং সেখানে এই কবিতাটা অবলম্বনে শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রের বিখ্যাত নাটক ছিল তাহার নামটি রঞ্জন। তো একসঙ্গে দুটো স্মৃতি মিলেমিশে একটা দারুণ অনুভূতি হচ্ছে, এবং ডেফিনেটলি দ্য থ্রিল দ্যাট আই ফিল টু বি সো ক্লোজ টু ইউ, এবং সেই থ্রিলটা অন্য জায়গায় চলে যাচ্ছে এই ধরনের কবিতাগুলো। কারণ শম্ভু মিত্র আমার মানে আমার
আমার সেভাবে কেউ গুরু নেই, তবে যখন কলেজে পড়ি তখন কলকাতা একটা আবৃত্তি গান সমস্ত কিছু নিয়ে পাঁচমিশাল একটা শিক্ষা কেন্দ্র ছিল, সেখানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি 2-3টে ক্লাস করেছিলাম। তো সেদিক দিয়ে উনি আমার গুরু, ভালো লাগে। কিন্তু আমার সব্যসাচী আমাকে নাড়িয়েছিলেন প্রথমে, যে আবৃত্তি করতে ইচ্ছে জাগলো কাজী সব্যসাচীকে দেখে। কাজী সব্যসাচীর আবৃত্তি শোনার পর আমার ইচ্ছেটা তৈরি হয়, আর ভালোবাসাটা সৌম্য মিত্রর কবিতা শুনে। সত্যি কথা বলতে কি, যেমন মান্নার গান মনে হয় যেন মান্নাদের জন্যই লেখা গানগুলো, শব্দ কথাগুলো। সৌম্য মিত্রের কবিতা শুনলে মনে হয় যে এর কবিতাই আমি শোনার জন্য এসেছি। আমার ভালো লাগে সৌম্য মিত্রের কবিতা, খুবই ভালো লাগে। স্যার, একটা বিতর্কিত প্রশ্নের অবতারণা করছি, এটাকে প্লিজ সেভ খেলবেন না। প্র্যাকটিক্যালি একটা বিতর্ক আজকাল প্রায়শই শোনা যায় যে আবৃত্তিতে যন্ত্রানুষঙ্গ এসে মানুষের কাছে এটাকে অনেক বেশি পপুলার করেছে। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। যারা আগে আবৃত্তি শুনতেন না তারাও কিন্তু ব্রততী বন্দ্যোপাধ্যায়ের নাম জানেন, কিন্তু আবার উল্টো দিকে একটা অভিযোগ রয়েছে, অত্যধিক যন্ত্রানুষঙ্গ এসে যারা আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী, তাদের কণ্ঠস্বরের যে দক্ষতা দিয়ে তারা মঞ্চ মাতাতেন বা মাতিয়ে রাখেন, বা আশা করা যায় তারা ওইটাই করবেন, সেই জায়গাটা যেন কোথাও একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন স্যার এই প্রশ্ন? আমি এই প্রশ্ন নিজেই তুলতাম প্রসঙ্গটা। আমার মনে হয় যন্ত্রানুষঙ্গ কবিতাকে বলতে খারাপ লাগছে, বলাৎকার করে। কেন? যন্ত্রর কোনো প্রয়োজন হয় না, যন্ত্রের কোনো দরকার হয় না। যাদের গলার মধ্যে বলার মধ্যে কিছু, অনেকে আমাকে বলে অশোকদা বা কাকু, গলাটা বড় কথা নয়, আসল হচ্ছে বলাটা। গলা আপনার প্লাস পয়েন্ট। ডেফিনেটলি স্যার, এটা আপনি ধরুন মান্নার গান হচ্ছে বা হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমরা শুনছি একটা 5 ইঞ্চি স্পিকারে, আর যেখানে 24 ইঞ্চি স্পিকারে শুনতে ভালো লাগবে, কিন্তু হেমন্ত গান হতে হবে, হ্যাঁ গানটা হতে হবে, হেমন্ত গাইতে হবে। আপনি মনে করুন আমার এই গলা দিয়ে ব্যারিটোন ভয়েস বলে, আচ্ছা এই ভয়েসে আমি যদি আমার উচ্চারণটা খারাপ হতো ততটাই বাজে লাগতো। ঠিক ঠিক, একদম স্যার। আবৃত্তির জগতে, আবৃত্তির ক্ষেত্রে আমি মনে করি প্রথম হচ্ছে উচ্চারণ। 1 নম্বর যেটা উচ্চারণ, 1-এর পর 2 অনেকটা পেছনে, 2 নম্বরে আসবে আপনার বলা, অনেক পেছনে আসবে আপনার গলা, অনেক পেছনে। স্যার, উচ্চারণের প্রসঙ্গে হ্যাঁ, যে কথাটা বলতে যন্ত্রানুষঙ্গ আবৃত্তিকে নষ্ট করেছে। ব্রততী বন্দ্যোপাধ্যায় উচ্চারণ খুবই সুন্দর, উনি সেলিব্রিটি, অনেক বড় মাপের শিল্পী, প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। উনি আমাকে ব্যক্তিগত চেনেনও, তবুও বলবো উনি কবিতাকে নষ্ট করলেন। এত সুন্দর গলা, উনি ভালো কবিতা খবর পড়তেন টিভিতে, রেডিওতে, সেই সুবাদে ব্রততী বন্দ্যোপাধ্যায় নিজের পরিচয় দান প্রথম যুগে দিতে সুবিধা হয়েছে। এবং ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কবিতা, আমি যদিও ইউটিউবের ব্যাপার সব কথা বলা যাবে না, তবে উনি ভালোই বলেন, ঠিক আছে। উনি যদি যন্ত্রানুষঙ্গ না নিতেন আরো ভালো হতো। ওই প্রয়োজন তো হয়নি সৌমিত্রের, তৃপ্তি মিত্র বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়োজন হয়নি, পার্থ ঘোষের, গৌরী ঘোষের প্রয়োজন হয়নি, বা আমি বলছি এখন সুমন্ত সেনগুপ্ত, উৎপলেন্দু কুণ্ডু, এটা তো বড় হবে। স্যার, এখানে আবারও একটা বিতর্ক থেকে বিতর্কে চলে যাচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তবে স্যার, বিতর্কটা একটু পেছনে ফেলবো, একটা ছোট করে যদি কবিতা আপনার পছন্দ মতো, বিতর্কটা পরপর 2টো বিতর্ক এসে গেলে চা খেয়ে নিলে হয় না, যারা ঠান্ডা হয়ে যাচ্ছে। না স্যার, চা হবে ডেফিনেটলি হবে। তবে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে এটা বলতে খারাপ লাগছে, অনেক মঞ্চ শিল্পী তারা আবৃত্তি বলেন না। কথাটা আবৃত্তি, অবশ্যই হয়তো আমি আবৃত্তি বলে ফেলছি, না স্যার, কিন্তু এটা ছোটবেলার থেকে একটা অভ্যাসের ব্যাপার তো। না, কথাটা আবৃত্তি। আবৃত্তির আবার এই সংজ্ঞায় যেতে গেলে মুশকিল, মুখস্থ করতে হবে আপনাকে। আপনি দেখে যখনই পাঠ করবেন, যেটা প্রদীপ ঘোষ করতেন, উনি দেখে বলতেন, বা দেবদুলারও দেখে বলতেন, ভাবে বা অভিব্যক্তি জায়গাটা অসুবিধা হয়, প্রচন্ড অসুবিধা হয়। কারণ আমি যখন আমার মন মানে কখন হাতরে বেড়াতে যেন না হয়, আর চোখে যেন আমার যেন এনগেজ না থাকে। স্যার, আরেকটা ব্যাপারও থাকে, আমার মনে হয় আবৃত্তিকার একই সঙ্গে আবৃত্তি শোনার এবং অভিনয়ও করেন কিছুটা, অবশ্যই, এবং সেই জায়গাটা বড় একটা প্রশ্নচিহ্ন চলে যায় আপনি যদি পাঠ করেন। অভিনয় এই প্রসঙ্গে আবার অনেক কথায় এসে যাচ্ছে। আমি যখন বাচিক অনন্য হই তখন আমাকে
ওখানে কবিতাটা ছিল তখন রাত্রি আধার হলো আগমন। একদম। আচ্ছা, আগমনে তো ওখানে আমি প্রথমে দিলাম তথ্য কেন্দ্রে প্রথম দিনটা হয়েছিল। তারপর 12জন 6জন মেয়েকে আর 6জন ছেলেকে তুলে নিল। 50টা রাজ্য থেকে, জেলা থেকে এসছে। পরে ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউতে বলতে আছে বলুন তো আবৃত্তিতে কি অভিনয়ের প্রয়োজনীয়তা আছে? অভিনয়ের প্রয়োজনীয়তা আছে ঠিকই, কিন্তু যেটা দেখতে হবে সেটা যেন অতি অভিনয় না হয়ে যায়। অতি অভিনয় আর অভিনয় মধ্যে কি বলতে চাইছেন আপনি? হাইরে কেন বলতে গেলাম আমি, আমাকে বোঝাতে হবে। কবিতার একটা লাইন আছে আগমনে, তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ, মোদের গ্রামে দুয়ার যত, রুদ্ধ হলো রাতের মতো, দু একজন বলেছিল আসবে মহারাজ, আমরা এসে বলেছিলাম আসবে না কেউ আজ। এরকম পরপরা 2-4টে স্ট্যান্জা আছে। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি, বক্ষ পরে 2 হাত চেপে আমরা ভয় উঠে কেঁপে, 2-1জনে কহে কানে রাজার ধ্বজা হেরি, আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। এই যে জাগো সবাই, কোথায় অভিনয় কোথায় অতি অভিনয়। এমন ভাবে যদি বলি যে জাগো সবাই আর করো না দেরি, তখন হঠাৎ উঠে এই বাটনে বললে অন্য বাটনে লাগিয়ে দিলাম, মুখ ফুট ধুলো আমরা চলে গেলাম, চেঁচানোটা আমার সেই জায়গা না যায়। ওরা শুনে তখন হাসছে। আবার মানে জুরি বোর্ডের মধ্যে ছিল নামগুলো লেখা আছে, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, কবি কবির নামটা কি ওদের, নামটা কি জানো? বিখ্যাত কবি শাড়ি লিখেছেন, সুবোধ সরকার। সুবোধ সরকারও ছিলেন, আরো অনেকে ছিলেন। ওরা সব একে একে চোখ চাওয়া করে হাসছে। তো এই অভিনয় তো অবশ্যই লাগে। আপনি হেসে হেসে কিছুদিন কান্নার কথা বলতে পারবেন না, একদম কেঁদে কেঁদে হাসির কথা বলতে পারবেন না। এই যে বাবুদের তাল পুকুরে, বাচ্চাদের এক ছোট্ট কবিতা বাবুদের তাল পুকুরে, বাবুদের মিউজিক আজকাল একদম দাদরা কাহার অবদান, ধাতিনা নাতিনা ধাতিনা দাদা বাবুদের তাল পুকুর রে, হাবুদের ডাল পুকুর রে, সে কি বাস করলে তারা। আচ্ছা এইভাবে বলবেন, একটা ছেলে লিচু পাড়তে গেছে, কাছ থেকে পড়েছে, চুরি করতে গিয়ে মালিক হাতে মার খেয়েছে, মালিকও মরিয়েছে, ছুটে ছুটে আসছে, কবিতার মধ্যে সেটা আছে, বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা। বলি থাম একটু দাঁড়া, মানে কি না বলতে পারছে না, সে কথার মধ্যে আছে একটু দাঁড়া, বলছে পুকুরে ওই গাছে না লিচুর এক গাছ আছে না, ওটা না আস্তে গিয়ে এক বড় কাস্তে নিয়ে। তো ব্যাপারটা এইরকম। ওখানে কি আমার বলুন দেখি যন্ত্রাংশ সঙ্গে খুব বেশি প্রয়োজন আছে না ওটা অতিরিক্ত? স্যার অ্যাকচুয়ালি এই প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে যাব। যন্ত্রানুষঙ্গ এবং অভিনয় কোনো কোনো ক্ষেত্রে যারা আবৃত্তির সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা মনে করেন যে দেহভঙ্গিমা বা যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলি, সেই বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কেউ মনে করেন হাতটা একদম পেছনে থাকবে, কেউ মনে করেন পকেটে ঢুকে রাখছে, কেউ মনে করেন হাতটাকে আমরা ব্যবহার করতেই পারি। আবার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা রয়েছে, যুব উৎসব ছাত্র যুব উৎসবের একটা মঞ্চে, আমি সঙ্গত কারণে নামটা বলছি না, একজন বিচারকের প্যানেলে ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে তুমি বলেছো ভালো, কিন্তু তোমার হাতটা পেছনে থাকা উচিত ছিল, সেই জন্য তোমাকে আমরা নম্বরটা এখানে কেটেছি। তো আমি কিন্তু কোনো দিকে ওপিনিয়নটা দিচ্ছি না, আমি আপনার ওপিনিয়নটা জানতে চাইবো। আপনার কি মনে হয় যে হাতের ব্যবহার পকেটস্থ হওয়া উচিত না পেছনে থাকা উচিত? আবৃত্তি এটা শ্রুতি নির্ভর। আমার মনে হয় আবৃত্তি যে প্রতিযোগিতাগুলো হয়, আমাকে যদি বলতো সেভাবে অ্যাটেন্ডমেন্ট করতে, আমি একটা কালো পর্দা করে দিতাম, সিরিয়াল নাম্বার থাকতো, নামে থাকতো না, 1 নম্বর বলছে 2 নম্বর বলছে, আমরা না দেখেই শুনতাম, তার গলার বিচার করতাম। এটাই হওয়া উচিত। স্যার আবার একটা বিতর্ক আপনি আনছেন, আমি সেটা যাবো ডেফিনেটলি। না তবে এটা ঠিক যে আবৃত্তি করতে গিয়ে আমরা এই বাবুদের তালপুকুরের বাচ্চা ছেলে পড়েও গেল, যখন সে বলছে যে মাটিতে পড়ে গেল, তো গাছ থেকে পড়লো, মাটিতে পড়েও গেল, হ্যাঁ ডেফিনেটলি মানে এরকম পড়েছে দেখাচ্ছে, সেভাবে অনেকে এরকম বডি ল্যাঙ্গুয়েজ কাজ করে, সেটা দেখা দরকার না, এটা খুব খারাপ লাগে। আমার ভিউয়ারদের জন্য একটা গোটা কবিতা, মানে এতক্ষণ যে কথাগুলো হচ্ছে কথার ফাঁকে ফাঁকে কবিতা হচ্ছে। আচ্ছা আমি কবিতা বলছি, এটা স্মৃতিকে ভরসা করা যাচ্ছে না, তবে আবৃত্তি মানেই কিন্তু স্মৃতি থেকেই বলতে হয়। আমি কবিতা পাঠ করছি, আমার খুব ভালো লাগা কবিতা। শোনা গেল
লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে, ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমের চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল কাছে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি? রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি। আধার খুঁজির বুকে ঘুমায় এবার, কোনদিন জাগিবে না আর, কোনদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং, আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায়, অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পায় যুথচারে আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংহারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে চলে গেলে প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুত্থুড়ে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো? মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে ঘুম ওঠে থ্যাঁতা ইঁদুরের মতো রক্ত মাখা টোটে? শোনো তবু এমনিতের গল্প, কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনদিন কেঁপে উঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুত্থুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে, এসে চোখ পাল্টায় কয়, বুড়ির চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। এই প্রগাঢ় পিতামহী আজও চমৎকার,
আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনা জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া। নমস্কার। স্যার, কথা বলার মতো অবস্থায় আসতে একটু সময় লাগবে। মানে একটা অন্যরকম বিষণ্ণ জগৎ, বিষণ্ণতা বলবো না, এক গভীর জীবনবোধ যেটা আপনার কণ্ঠের মাদকতায় অন্য জায়গায় নিয়ে চলে গেছিল, সেখানে নামতে একটু সময় লাগছে। তো প্র্যাকটিক্যালি স্যার অন্য প্রসঙ্গে যাবো কি করে আমি জানি না, তবে এই যে প্রগাঢ় জীবনবোধ এই কবিতাটায় রয়েছে, জীবনানন্দ এবং তার যে জগৎ, সেই জগতের সন্ধান মনে হয় খুব কম বাঙালি ঠিকঠাক ডাইজেস্ট করতে পারে না। আমরা হয়তো সন্ধান করি, হয়তো কিছুটা খুঁজেও পাই। এই যে শব্দ উপমাগুলো দেখুন, যে জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা, নিস্তব্ধতা মানে একটা প্রলং টাইম। উটের গ্রীবা যেন যতটা লম্বা, সেই নিস্তব্ধতাটা যেন উটের গ্রীবার সাথে তুলনা। ব্যক্তিগতভাবে জীবনানন্দবাবু একসময় ভয় পেতাম, কারণ সত্যি কথা বলতে ওই বোধের জায়গায় না পৌঁছলে জীবনানন্দ বোঝে যায়। কিন্তু কি মজা লাগে যখন অঙ্কটা শেষ করা যায়, অঙ্কটা যখন বোঝা যায়। এই শিকার কবিতার মধ্যেও আছে, বা বনলতা সেনের যে পাখির নীড়ের মতো চোখ তুলে না, আমরা ভাবি পাখির নীড়ের মতো দেখতে, তা তো নয়। এক এক পাখির নীড় এক এক রকম, কাকের বাসা এরকম, আর ওই পাখির বাসা উল্টোনো পুজোর মতো। পাখির নীড়ের মতো হচ্ছে পাখির কাছে, পাখির নীড় আশ্রয়, চোখের দৃষ্টিটা হচ্ছে পাখির নীড় কবির কাছে আশ্রয়। হ্যাঁ, আশ্রয়, একদম প্রশ্রয়, যা বলুন না কেন। স্যার, কবিতা আবৃত্তির ক্ষেত্রে বোধটা তো সবচেয়ে জরুরি, কারণ বোধের জায়গা থেকে উপস্থাপনটা আসে। আমি একটা ছোট্ট কথা বলে নিই। আমি ভাবি, আমি যখন আবৃত্তি করছি, তখন যে কোনো কবির কবিতা যখন পড়ছি, আমাকে যতটা শান্তি দিয়েছে বা কষ্ট দিয়েছে, যে অনুভূতিটা আমি যে অনুভব করলাম, আমি যাকে শোনাবো, আমার শ্রোতা হয় নিরক্ষর, সে কবিতা পড়তে পারছে না, ব্রেল মেথডটা জানা নেই, মূর্খ, অন্ধ, এইসব আমি ভেবে নিই। সেটা আমি কবিতা যেটা বলবো, কবি যে কথাটাই বলতে চেয়েছেন, আমি ঠিক সেইভাবেই বলবো। তার একটু বেশি নয়, একটু কমও নয়। ওটার কুস্তি করার মানে এরিনা নয় যে ফাইট করবো, আমার গলা দিয়ে করে দিলাম বেশি। অনেকে কথা বলার সময় দেখবেন একটু কৃত্রিম ভাবে করে কথা বলে, এই যেমন বললাম তো, তখন থেকে বসে আছে আপনার সাথে কথা বলছি, এই একটা গলার এগুলো দরকার হয় না, কিচ্ছু দরকার হয় না। মানুষের স্বাভাবিকতাটাই একদম ওইটাই, স্টাইল ইজ দ্য ম্যান, সো ন্যাচারাল স্টাইলটাই থাকা দরকার। অনেকেই গলাটা ভারী করার চেষ্টা করেন, স্বকীয়তা থেকে বেরিয়ে কিছু হয় না স্যার। স্যার, একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি, এবার একটু আপনার ওই জগৎ থেকে মনে হয় কিছুটা নামতে পারলাম যেখানে তুলে দিয়েছিলেন। স্যার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কাজ করে যাচ্ছেন বিগত কয়েক বছর ধরে। আপনার গুরুকুল, স্বপ্নের গুরুকুল নিয়ে যদি কিছু কথা বলেন। গুরুকুল সত্যি, আমি মানে বাচিক অনন্য হওয়ার পর আমার কলকাতা থেকে অনেকবার ডাক এসেছিল। তখন 25শে বৈশাখ রবীন্দ্র সদনে হতো, এবং যারা বাচিক অনন্য যারাই হন, তাদের একটা জায়গা পাকা থাকে। এবং কলকাতায় মানে বেঙ্গল টপার হওয়া চাকরির কথা নয়, হওয়ার পরে আমি কিন্তু সেই সুযোগে, আমি আসলে তখন আমার বয়সটা আমি শেষের দিকে, আমি তখন তো সেই জন্য আমি আর ওখানে যাইনি। ভাবতাম যে আমি সারা জীবন ওই ছোট ছোট তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতা বাচ্চাদের শিখিয়ে যাবো, অথবা বাবুদের তাল পুকুরে আছে, ভয় পেও না, ভয় পেও না, তোমায় মারবো না, এই কবিতাগুলো। কিন্তু আমার ইচ্ছে করে যে আমি ওই একটু যাদের বড়দের কবিতা, যেমন 8 বছর আগে একদিন, বা শিকার, অথবা এক গায়ে, অথবা ওই এই কবিতার নাম কি, ছন্ন ছাড়া, এই ধরনের কবিতা বড়দের সাথে, হ্যাঁ, অচিন্ত সেনগুপ্ত। তো এই জন্য এই আমার শিবাঙ্গী কামিলা, আমাদের গুরুকুলের একজন, কি বলবো, একজন শিক্ষার্থী বলবো না, গুরুকুলের একজন সদস্য, আমাদের আড্ডাখানার একজন আড্ডাবাজ আবৃত্তিকা গৌতম মিত্র, এবং আর মানে মায়ের মানে যে ছেলেমেয়েরা, তাদের মায়ের বয়সী মেয়েরা বা তাদের বাবার বয়সী ছেলেরা, তারাও আসেন। অশোক বর্মন আছেন, আরো অনেকে, মনামি মন্ডল, না মন্ডল, আরো অনেকের বড় বড় সব আছে। তো তারাও আসেন, তারা আমার সাথে সময় এখানে কাটান। আর গুরুকুল এই COVID-19 জন্য সত্যি কথা বলতে কি
ওই সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্সটাকে সোশ্যাল ডিস্টেন্স করে দেওয়া হয়েছে। সত্যি সত্যি এই বছর খুব অসুবিধা হচ্ছে, তবে অনেক ছেলে মেয়ে এখান থেকে বেরিয়েছে, তাদের সাথে তাদের অন্তত তৈরি করতে পারছি, এটুকু আমার একটা স্যাটিসফ্যাকশন, ভালো লাগা। স্যার একটা ছোট্ট র্যাপিড ফায়ার করতে চাইছি। বলুন। র্যাপিড ফায়ারটা মানে এরকম কোনো ব্যাপার নয় যে কোনো বিতর্কিত বিষয় থাকবে, একদম ব্যক্তিগত, যেহেতু আজকে আলাপচারিতার জায়গা, সেখান থেকে একটা র্যাপিড ফায়ার। দুটো অপশন মধ্যে কোনো একটা অপশন মানে বাঁচতে হবে, একদম সিম্পল ব্যাপার। সৌমিত্র নাকি সৌমিত্র চট্টোপাধ্যায় আবৃত্তি শিল্পী? সৌমিত্র। স্যার ফুটবল পেলে না মারাদোনা? পেলে। আমি ব্যাখ্যা চাইবো না কেন পেলাম, যেহেতু র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার, ইয়েস। স্যার কাঁথি এখন, কাঁথি তখন? কাঁথি তখন। স্যার একটু যদি ছোট করে বলে, এখানে একটু ইন্টারপ্রিটেশন চাই, কেন কাঁথি তখন? র্যাপিড ফায়ারটা থামিয়ে। কাঁথি তখন আমার স্বপ্নের দেশ। আমি এসছি যেখান থেকে, তখন যখন কাঁথিতে আসি আমি ভাবিনি যে এরকম একটা জায়গা আছে, থাকতে পারে। একদম আমার গল্পে পড়া ছোট ছোট শহরগুলো সম্বন্ধে শুনেছি। আমি তো শহরাঞ্চলের মানুষ, এর গ্রামও নয় শহরও নয়, অথচ দুটোই আছে, পুকুরও আছে, আবার বড় বাড়িও আছে, সিটিএস বাসও আছে। অদ্ভুত ব্যাপার, সমস্ত কিছু নিয়ে কাঁথির মাছ বাজারের কথা আমি লিখেছি আমার লেখার মধ্যে একটা। আরো কাঁথির অনেকগুলো, কাঁথিতে দোল খেলা হতো, সেই সেলুনের স্প্রেয়ার গুলোকে নিয়ে খেলা, এরা একটা ব্যাপার ছিল। বা কাঁথিতে বেলুন, তখনও মানে রং ভরা বেলুন তখনও আসেনি। তো এই সমস্ত কিছু নিয়ে কাঁথি আমার কাছে একটা মজার দেশ ছিল। দেশের বাড়ি আসা, কাঁথি আসা মানে দেশের বাড়ি আসা, দেশের বাড়ি বলতে যা মজার, সেই জন্য তাই কাঁথি তখন। তাই কাঁথি তখন। স্যার হেমন্ত না মান্না? মান্না। স্যার র্যাপিড ফায়ারের লাস্ট, এটা একটু বিতর্কিত। তো যদিও সংস্কৃত জগতে মানুষের সঙ্গে রাজনীতির প্রত্যক্ষ সম্পর্ক ইউজুয়ালি থাকে না, কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক জীব। তো সেখানে দাঁড়িয়ে 2021 আপনার স্বপ্ন, এটা কিন্তু র্যাপিড ফায়ার না, মানে রাজনৈতিক কারা? আমি সেটা বলছি না। পশ্চিমবঙ্গবাসী হিসাবে 2021 আপনি কিভাবে দেখছেন? নতুন বছর, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করুন। সেটা রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, কোভিড হতে পারে, হোয়াটএভার ইট মে বি। কোভিড আর কিছু না। সবাই ফিরে ফিরে আমরা যেন বেরিয়ে আসতে পারি। ফুটবল গ্রাউন্ডে দর্শক নেই, ক্রিকেট গ্রাউন্ডে দর্শক নেই, অত ক্রিকেট প্লেয়াররা খেলছে। মেসি আক্ষেপ করে বলেছিলেন যে একটা বিভৎস অবস্থার মধ্যে চলছি আমরা। যখন না, আরেকটা শব্দটা যেমন মনে পড়ছে না একমাত্র এই মুহূর্তে। সত্যি সত্যি বলতে কি, এই কোভিড এসে মনে করছে যে ডেজ আর নাম্বার বলে মনে হচ্ছে, যেটা আমার কোনো ছিল না। স্যার প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। একটা কথা বলার আছে, মানে ব্যক্তিগত অনুভবের জায়গা। আমরা মোটামুটি যারা বিভিন্ন ফিল্ডে রয়েছি, সেটা প্রফেশনালি বা প্যাশনের দিক থেকে, এই যে কোভিড সিচুয়েশনে প্রত্যেকেই চ্যালেঞ্জড, কিন্তু আমরাই তো অমৃতস্ব পুত্র, আমরা ভালো নেই ঠিকই, ভালো থাকবো। তো ভালো থাকার জন্য অন্যতম উপায় হচ্ছে কিন্তু আবৃত্তি বা সংস্কৃতির যে কোনো ফিল্ড। তো সেইখানে দাঁড়িয়ে সামাজিকভাবে দায়বদ্ধ একজন মানুষ হিসাবে আপনার মেসেজ কি থাকবে? হাউ টু সার্ভাইভ মেন্টালি? মিশতে হবে সবার সাথে মিশতে হবে, সবার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, আর পজিটিভ থিঙ্কিং, এটাই একমাত্র রাস্তা। স্যার আর একটা ছোট্ট ব্যাপার জানার আছে। ব্যক্তি মানুষের প্রত্যেকের আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা থাকে, আমাদের প্রত্যেকের কিছু না কিছু কাহিনী থাকে, জীবনের কাহিনী। তো সেই রকম কোনো অন্য গল্প, মানে যেটা হয়তো আপনি ব্যক্তিগত পরিসরে কারোর সঙ্গে শেয়ার করতে চান বা করেন ইউজুয়ালি, সেরকম কোনো অন্য গল্প বলবো না, সেটা আমার যেটা বলা যাবে বুক পকেটে আছে। স্যার খুব ভালো একটা সময় কাটলো, এটা এনরিচিং তো বটেই, তবে স্যার শেষ করবো কিন্তু কথা দিয়ে না, শেষ হবে কবিতা দিয়ে। তাহলে আমি কবিতা একটু বলি, একটা কবিতা। একদম স্যার, কারণ আমি রবি ঠাকুরের রাহুল প্রেম বলছি। স্যার রবি ঠাকুর যেহেতু দিয়ে শেষ করতে চাইছেন, একটা ছোট্ট প্রসঙ্গ অবতারণা করেই শেষ করবো। এখনকার দিনে দেখা যাচ্ছে গদ্য কবিতা
প্রচন্ড রকম ভাবে জনপ্রিয় হয়েছে। যদি লাস্ট আমি র্যাপিড ফায়ারে এই ইস্যুটা আপনাকে তুলি, গদ্য কবিতা নাকি ছন্দ কবিতা? এইখানে আমার দুটোই ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার তবে হ্যাঁ, টেনে নিয়ে যায় ছন্দ। সেজন্য রবীন্দ্রনাথ বাঙালির চিরকালীন ফিক্সড বলছে একদম। স্যার একটা রবীন্দ্রনাথ যদি আপনার পছন্দের কিছু একটা। আমি আমার রাহুল প্রেমটা বলছি। একদম স্যার। শুনেছি আমারে ভালোই লাগে না, নাইবা লাগিল তোর, কঠিন বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রব আঁকড়িয়া, লোহার শিখল ডোর। তুই তো আমার বন্দি অভাগী, বাঁধিয়াছি কারাগারে, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে কলিতে পারে। জগৎ মাঝারে যেথায় বেড়াবি, যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি, বসন্তে শীতে দিবসে নিশীথে, সাথে সাথে তোর থাকিবে বাজিতে এ পাষাণ প্রাণ, চিরশৃঙ্খল চরণ জড়ায় ধরে। একবার তোরে দেখেছি যখন, কেমনে এড়াবি মোরে। চাও নাহি চাও, ডাকো নাই ডাকো, কাছেতে আমার থাকো নাই থাকো, যাব সাথে সাথে, রব পায়ে পায়ে, রব গায়ে গায়ে মিশিয়ে। এ বিষাদ ঘোর, এ আধার মুখ, এ অশ্রু জল, এই ভাঙা বুক, ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি। নিত্যকালের সঙ্গী আমি যে রে তোর ছায়া, কিবা সে রোদনে, কিবা সে হাসিতে, দেখিতে পাইবি কখনো পাশেতে, কভু সম্মুখে, কভু পশ্চাতে আমার আধার কায়া। গভীর নিশীথে কাকি যখন বসিয়া মলিন প্রাণে, চমকি উঠিয়া দেখিবি তরাসে, আমিও রয়েছি বসে তোর পাশে, চেয়ে তোর মুখপানে। যেই দিকে তুই ফিরাবি বয়ান, সেই দিকে আমি ফিরাবো নয়ান। যেদিকে চাহিবি আকাশে, আমার আধার মূরতি আঁকা, সকলই পড়িবে আমার আড়ালে, জগৎ পড়িবে ঢাকা। চিরভিক্ষার মতন দাঁড়ায় রব সম্মুখে তোর, দাও দাও বলি কেবলি সাধিব, ফেলিব নয়ন লো, কেবলি ডাকিব, কেবলি কাঁদিব, কেবলি ফেলিব শ্বাস, কানের কাছেতে প্রাণের কাছেতে করিব রে হা হুতাশ। মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব, কাঁটার মতন দিবস রজনী পায়েতে বিধিয়ে রব। গত জন্মের অভিশাপ সম রব আমি কাছে কাছে, ভাবি জন্মের অদৃষ্ট হেন বেড়াইব পাচে পাচে। যেন রে অকুল সাগর মাঝারে ডুবেছে জগৎ তরি, তারই মাঝে শুধু মোরা দুটি প্রাণী, রয়েছে জড়ায় তোর বাহুখানে, জুচিস ছাড়াতে ছাড়িব না তবু মহাসমুদ্র পরি। ফলে ফলে তোর দেহ হয় ক্ষীণ, ফলে ফলে তোর বাহু বলহীন, দোহে অনন্তে ডুবি নিশিদিন, তবু আছি তোরে ধরি। রোগের মতন বাঁধিব তোমায় দারুণ আলিঙ্গনে, মোর যাতনায় হইবি অধীর, আমারই অনলে দহিবে শরীর, অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রইবে মনে। ঘুমাবি যখন স্বপন দেখিবি, কেবল দেখিবি মোরে, এই অনিমেষ তৃষাতুর আঁখি চাহিয়া দেখিছে তোরে। নিরজন পথে চলিতে চলিতে সহসা সভয় বনি, সাঁঝের আড়ালে শুনিতে পাইবি আমার হাসির ধ্বনি। হ্যারো তম ঘন মরুময়ী নিশা, আমার পরাণ হারাইছে দিশা, অনন্ত ক্ষুধা, অনন্ত তৃষা করিতেছে হাহাকার। আদিকে যখন পেয়েছি রে তোরে, এ চির জামিনী ছাড়িব কি করে, এ ঘোর পিপাসা যুগ যুগান্তে মিটিবে কি কবু আর। বুকের ভিতরে ছুরির মতন, মনের মাঝারে বিষের মতন, রোগের মতন, শোকের মতন রব আমি অনিবার। জীবনের পিছে মরণ দাঁড়ায়, আশার পিছনে ভয়, ডাকিনীর মতো রজনী ভ্রমিছে, চিরধৈন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময়। যেখানে আলোক সেইখানে ছায়া, এই তো নিয়ম হবে, রূপের কাছে চিরদিন তাই এ ক্ষুধা জাগিয়া রবে। স্যার নমস্কার।
কিছু বলার মতো অবস্থায় নেই। জাস্ট একটি কথা বলবো, সামনের দিনগুলো আপনি সুস্থ থাকুন। ধন্যবাদ। এবং আমি ব্যক্তিগতভাবে একটা বিশ্বাসী স্যার। আমি আমার জন্য একটা ছোট্ট জগৎ বানাবো, যে জগতে আর কেউ না থাকুক, কিছু না থাকুক, থাকবে কথা, ছন্দের স্পর্শ। সপ্তাহান্তে অন্তত একটি দিন যদি ভালোবেসে কবিতাকে জড়িয়ে ধরতে চাই, তাহলে কেউ বলবে না তোমার সময় কোথায়। আমিও বলি, সোমনাথ বাবুর এই আশা, এই স্বপ্ন পূরণ হোক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার সবাইকে। নমস্কার স্যার। আমি গুরুকুলের একজন সদস্য। এখানে আমাদের সপ্তাহে একদিন করে ক্লাস হয়। এই কোভিড-19 জন্য সেটা এখন আপাতত বন্ধ আছে, মাঝে মাঝে আমরা অনলাইন ক্লাস করে থাকি। তো প্রায় 4 বছর আগে আমি গুরুকুলে আসি। অনেকের কাছ থেকে আমি শুনেছিলাম যে আমাদের স্যার অশোকনন্দ স্যার, উনি আবৃত্তি শেখান এবং ওনার অভিনয় করা দুটো সিনেমা আমি দেখেছিলাম কাঁথি টাউন হলে। তো ওনার অ্যাক্টিং এবং তার সাথে সবকিছু, ওনার অ্যাপিয়ারেন্স আমার ভীষণ ভালো লেগেছিল এবং আমার মনে হয়েছিল ওনার কাছে গেলে আমি হয়তো কিছু পাবো, সমৃদ্ধ হব। তো কবিতা আবৃত্তি নিয়ে আমার যে বিশাল কিছু একটা মানে আগের থেকে কোনো অনুভূতি ছিল বা ভালো লাগা ছিল তা নয়। আমি যখন গুরুকুলে আসলাম, তারপরে যখন এই কবিতা ক্লাসে জয়েন করলাম, সপ্তাহে একদিন করে সকলের সাথে এই কবিতা নিয়ে চর্চা, তার সাথে কবিতা শেখা, আবৃত্তি শেখা, সবকিছু মিলে আমার অদ্ভুত একটা ভালো লাগা তৈরি হলো সত্যি বলতে গিয়ে। এবং আমার জীবনের যেন একটা অন্য একটা দিক খুলে গেল এবং আমার ফ্যামিলিতেও আমার মেয়ে এবং আমার হাজবেন্ড এবং আমার বাবা মা তারাও যখন আমাকে এভাবে কবিতা আবৃত্তি করতে দেখলো, ওনারাও ভীষণভাবে ইন্সপায়ার্ড করলো যে না, এটা এটা তুই চালিয়ে যা, এটা তুই কর। এবং এটা করে আমি ভীষণ স্যাটিসফাইড, মানে কি বলবো, একটা আলাদা একটা ভালো লাগা, একটা একান্তে একটা কিছু নিজের জন্য ভাবা, সময় বার করা, সবকিছু মিলেমিশে একটা দারুণ অনুভূতি। তো এখন এতটাই ভালোবেসে ফেলেছি যে কবিতা ছাড়া সত্যিই থাকতে পারি না। যাই হোক, তো এটা একটা আমার জীবনের একটা অঙ্গ, মানে গুরুকুলে আসা, কবিতা চর্চা ভীষণভাবে ভালো লাগে। তো হ্যাঁ, এখন আমি একটা কবিতা ছোট বলছি, মানে পাঠ করছি। এই মুহূর্তে মুখস্থ অনেকগুলো আছে, কিন্তু যেটা বলতে চাইছি সেটা মুখস্থ নেই। তো সেটা আমি বলছি। কবিতার নাম চিল্কায় সকাল সকাল, বুদ্ধদেব বসু। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো আজ এই আকাশের দিকে তাকিয়ে, চারিদিকে সবুজ পাহাড় আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশের সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এত দিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়েছে তার মুখের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো, কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। বাহ। নমস্কার।